ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ৭ বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার অভিযোগ অস্বীকার করলেও শিক্ষকের হাতে ছিল কাঁচি। স্থায়ী অপসারণের দাবিতে অনশন। ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ইতোমধ্যে ৭টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় ১,১৭,৯৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দিবেন ৫৮,৩০৬ জন, আর ৭ বিভাগীয় শহরে ৫৯,৩৫৪ জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরে ৭টি কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সকল জিনিসপত্র চলে গেছে সিকিউরড ওয়েতে। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। হল খোলা না থাকার কারণে আমাদের থাকতে কষ্ট হচ্ছে। আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওইটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। আবাসনের বিষয়টি নিজ দায়িত্বে ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব। কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, চট্টগ্রাম খুলশী এলাকায় রূপসী পাহাড়ের উপর যুবককে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় লাশ। স্বজনদের দাবি, বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে রূপসী পাহাড়ে চূড়ায় উঠতে হয়, আর এই চূড়ায় বৈদ্যুতিক টাওয়ার থেকে ৩০ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বৃহস্পতিবার 999-এ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে এলাকাবাসী দেয়া তথ্যে তার পরিচয় জানা যায়। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব। নিহতের স্বজনরা জানান, গত সোমবার থেকে খোকন নিখোঁজ ছিলেন। এই সময় বিভিন্ন আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া হলেও কোনো হদিস পাওয়া যায়নি তার। নিহতের মামার দাবি, হত্যা করার আগে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। সারা রাত হয়ে গেছে, আসানের পর দিনে গেছে, আসানের পর আমরা খুঁজতেছি, পাচ্ছি না লাশটা। এখানে দুইটা ছোট বাচ্চা ছিল হয়তো ঘাস কাটার জন্য, তো লাশটা ওরা দেখছে। এই লাশটা আমরা দেখতেছি যে আপনার ঝুলানো আছে, মাথার চুল নাই, গালের থেকে দাড়ি ফেলে দিছে। এখানে আমরা ব্লেড দেখছি, সাবান দেখছি, পানির বোতল দেখছি। ওকে লটকায় ঝুলাই আপনার মনে করেন ঝুলাই রাখছে, গালের ভিতরে রুমাল ঢুকাই দিচ্ছে। গামছা মুখের মধ্যে রুমাল দিয়ে কি মানুষে কি ফাঁসি টাসি খায় নাকি, ওনাকে মার্ডার করা হয়েছে। খোকন একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যদিও গেল কয়েক বছর রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এই নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। 2 সন্তানের বাবা খোকন পাহাড়ি এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানায় স্বজনরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তালাক হয়নি জেনেও তামিমাকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। এমনকি তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের নথি জালিয়াতির মাধ্যমে তৈরি হয়েছে।
পিবিআইয়ের তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন সব তথ্য। 21শে অক্টোবর নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রথম স্বামী রাকিব বলেছেন, তামিমা ফিরলে আবারও তাকে মেনে নেবেন। এবছরের ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই তামিমাকে বৈধ স্ত্রী দাবি করেন তার প্রথম স্বামী রাকিব। বিষয়টি গড়ায় আদালতে, তদন্তের দায়িত্ব পান পিবিআই। নাসির তামিমার বিয়ের 7 মাস পর জানা গেল আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। যে স্পিড বা যে কারণে তালাকটি হবে সেই তালাকের প্রসেসটি মানা হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তালাকটি ঠিকমতো হয়নি। এছাড়া প্রথম স্বামীর সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। নাসির হোসেনের অপরাধটি হলো যে নাসির হোসেন আর কি উচিত ছিল যে এটি ভেরিফাই করা যে আমি যাকে বিয়ে করছি সে আরেকজন বিবাহিত স্ত্রী ছিলেন কিনা। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই, তিনি জেনে শুনে এই ছোট অপরাধটি করেছেন। রাকিবের আইনজীবী বলছেন, অন্যের বউকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। রাকিবও বলছেন, তামিমা ফিরলে আবার তাকে ঘরে তুলবেন। নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায় সেটা তার বিষয়ে সে আসতে পারে, আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এদিকে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা এবং তার মাকে 31শে অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। যদিও পিবিআইয়ের তদন্ত রিপোর্টের বিষয়ে নাসিরের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাঁচি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। এদিকে তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের এক দফা দাবিতে এই কর্মসূচি চলছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন, তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজন করে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন, 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজা ও আশুলিয়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। ডাকাতির সময় নৌরুট ব্যবহার ও চোরাই স্বর্ণ বিক্রিতে নারীদের ব্যবহার সহ নানা কৌশল নিত দলটি। ডাকাতির স্বর্ণ বেচাকেনায় জড়িত 5টি দোকান চিহ্নিত করা হয়েছে। গত বছরের 5 সেপ্টেম্বর সাভারের আশুলিয়ায় নয়ারহাটে 19টি স্বর্ণের দোকান থেকে 2 কোটি টাকার অলংকার ডাকাতির পর একই ডাকাত দল গত 7 ফেব্রুয়ারি ধানমন্ডির রাপা প্লাজায় 3টি স্বর্ণের দোকান ভেঙে 500 থেকে 700 ভরি স্বর্ণ লুট করে। দুর্ধর্ষ এই ঘটনায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিআইডির তৎপরতায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ডাকাত দলের 15 জন সদস্যকে। বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এখন পর্যন্ত অন্তত 8টি ডাকাতির ঘটনার মূল হোতা সোহরাবকে।
সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, নিরাপদে সটকে পড়তে ডাকাত দল ব্যবহার করত জনবহুল এলাকা ও নো রুট। হি ইজ দ্য মাস্টারমাইন্ড, তাকে সবাই মাস্টার বলে ডাকে। এই মাস্টার সাহেবেরই নেতৃত্বে রাভা প্লাজার ডাকাতি হয়েছে। কেমনে শুরু করলো? আশুলিয়ায় ডাকাতি করার জন্য ওরা ঢাকা থেকে সবাই মিলে 18-19 জন মিলে এক হয়ে এখান থেকে চলে গেল মাওয়া। নদীর মধ্যে যাওয়ার পর আসছে স্পিড বোটে তারা সবাই বোর্ড অন করে। স্পিড বোট চালায় শাহিন, তার সাথে দানেশ আর একজন, দুজন ছিল। এরাও অ্যারেস্টেড আছে, এরাও 164 করেছে দুজনই। চোরাই স্বর্ণ কেনাবেচায় এখন পর্যন্ত 5টি দোকান চিহ্নিত করা হয়েছে, যেখানে চোরাই স্বর্ণ পেয়েই তা গলিয়ে ফেলা হয়। সবুজ আর একটা ছেলে আছে রহিম, এরা মূলত এই যে চোরাই সোনা কিনে ক্যাশ টাকা দিয়ে দেয়। 5টা দোকানের নাম পেয়েছি যারা এই ধরনের চোরাই সোনা কেনা বেচা করে। ব্যবসা করার অনেক রকমের উপায় আছে, মেবি দিস ইজ নট দি রাইট ওয়ে। স্বর্ণ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত 15 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবশেষে দেশে ফিরেছেন সৌদি আরবে পাচারের শিকার হাবিব আক্তার। বিমানবন্দরে তাকে নিতে পল্টন থানার পাশাপাশি অভিযুক্ত এজেন্সির লোকজনও যান। শুধু তাই নয়, পল্টন থানাতেও আসেন অভিযুক্ত এজেন্সির কর্মীরা। এই ঘটনাকে নজিরবিহীন বলছে অভিবাসন সংশ্লিষ্টরা। 4 মাস অমানসিক নির্যাতনের পর অবশেষে দেশে ফিরলেন হাবিবা। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্য থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন তিনি। কিন্তু যে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, সেই এজেন্সির লোকজনই তাকে বিমানবন্দরে নিতে আসে। সঙ্গে ছিল পল্টন থানা পুলিশ। সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি হাবিবাকে। তবে পল্টন থানায় বৃহস্পতিবার দুপুরে হাবিবা ও তার স্বামী কথা বলেন সময় সংবাদের সঙ্গে। ওটা তো দিছিলে আমার ওয়াইফেরে, বলছিলে ওই দেশে যে তুই যদি তোর জামাইরে যেগুলা যে জায়গায় অভিযোগ করছে সেগুলো উঠাইতে বল, নাইলে তোরে আমি গম করে ফেলাম। কারেন্টে হিট দিছে এবং জাস্ট আমার আয়রন দিয়ে আমার পিঠ পুড়ে দিছে, আর পায়ের তালুতে পিঠাইছে, আর মাথা বোঝাইছে, আর দিয়ে বাইরে তো শুধু। বিমানবন্দরের পাশাপাশি পল্টন থানাতেও হাজির হন এজেন্সির লোকজন। সে সময় তারা নানা রকম ব্যাখ্যা তুলে ধরেন। মহিলাদের হুমকি দিতেছে, বলছে সে নাম্বারটা লান, রুবেল ভাইয়ের কোনো লোকে হুমকি দেয় না, তার কাছে নাম্বার আছে, কে হুমকি দিছে। আমরাই বলছি যে আমরা গৃহকর্মীকে 72 ঘন্টার মধ্যে দেশে আনে দেব। তারপরে ভিকটিমের যে প্রক্রিয়াগুলো, সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মেডিকেল করাই কিন্তু আমরা আনছি। পরে হাবিবাকে পল্টন থানা থেকে কোর্টে হাজির করে জবানবন্দি শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে গত জুন মাসে হাবিবাকে পাঠানো হয়। এরপর আর কোনো খোঁজ নেয়নি অভিযুক্ত ইফটি ওভারসিজ। 7 দিন পর হাবিবার ভিডিও বার্তা পেয়ে অভিযুক্ত এজেন্সির 4 জনকে গ্রেফতার করে র্যাব। পল্টন থানায় দায়ের করা হয় মানব পাচার মামলা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন যাত্রীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। এখন পর্যন্ত বিমানবন্দরে পরীক্ষা সাপেক্ষে 122 জন যাত্রী দুবাই গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ভোগান্তি ছাড়াই আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে দুবাই যাচ্ছেন প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটির তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ল্যাবগুলোতে পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ইউএইগামী যাত্রীদের করোনা পরীক্ষায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব সহ সব শর্ত পূরণের পর বুধবার ইউএই থেকে অনুমোদন আসে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের কাছে। এরপরই শাহজালাল বিমানবন্দরে বসানো আরটিপিসিআর ল্যাবে শুরু হয় করোনা পরীক্ষার কার্যক্রম। আমাদের ব্যবস্থাপনাও স্বাস্থ্যসম্মত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবকিছু করছি। যে 6টি ল্যাব কাজ করছে এখানে, তারাও খুবই আন্তরিক, আমাদের গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছে। এদিকে সব জটিলতার শেষে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হওয়ায় দুশ্চিন্তা দূর হয়েছে বলে জানান যাত্রীরা। আজকের ফ্লাইট আছে রাত্রে 2:30 মিনিটে, আমি সেই জন্য আগে চলে আসছি। 6 ঘন্টা আগে একটা টেস্ট করতে হবে, তারপর আমার ফ্লাইট হবে। এখন তো খুব সুন্দর মতে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে। আমার খুব খুশি লাগতেছে যে কার্যক্রম সরকারে এটা বলছে, এটা খুব ভালো। বিমানবন্দরের বাইরে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ থাকলেও বিমানবন্দর আরটিপিসিআর ল্যাবের পরীক্ষায় পজিটিভ এলে যাত্রী যেতে পারবেন না বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। তাজুল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো যশোর চট্টগ্রাম ও সৈয়দপুর চট্টগ্রাম রুটে ইউএস বাংলার সরাসরি ফ্লাইট চালু হলো। যশোর থেকে এখন সরাসরি কক্সবাজারও চলবে বিমান। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি যাত্রীরা। ইউএস বাংলার -8Q400 মডেলের বিমানটি বৃহস্পতিবার সকালে আকাশে উঠতেই দেশের বিমান পরিবহন সেবায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। শুরু হয় প্রাচীন নগরী যশোর থেকে বন্দর নগরী চট্টগ্রামে ইউএস বাংলার সরাসরি বিমান চলাচল।
এর কয়েক ঘন্টা পর বিকেলে প্রথমবারের মতো সৈয়দপুর থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানবন্দর ছাড়ে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট। এটি এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সবচেয়ে দূর গন্তব্য। যাত্রার আগে এসব রুটের যাত্রীরা জানান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে খুব সহায়ক হবে এই উদ্যোগ। বাই রোডে চিটাগাং যাওয়াটা আমাদের জন্য প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা জার্নি। যশোর থেকে চট্টগ্রাম এবং কক্সবাজারে যে ফ্লাইটগুলো ছাড়ছে এটা খুবই ভালো হয়েছে আর কি। যশোর থেকে উইদাউট এনি ব্রেক 1 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম যেতে পারছি। বাসে গেলে দেখা যাচ্ছে আমাদের টাইমটাও কিল হয়, এনার্জিটাও চলে যায়। এসব রুটে বিমান চলবে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার। আগে যেখানে দিন গড়িয়ে যেত এসব গন্তব্যে যেতে এখন সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। ইউএস বাংলা বলছে সম্ভাবনার আকাশে ডানা মেলতে আগামী 2 বছরে তাদের বহরে যোগ হবে আরও 16টি বিমান। আগামী 2 বছরে আমরা শর্ট হোল এবং লং হোল 16টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত করব, যেগুলি দিয়ে আমরা টোটাল মিডল ইস্টকে কভার করব। যশোর চট্টগ্রাম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বিমানের যশোর কলকাতা রুট চালুর দাবি জানান। বিমান প্রতিমন্ত্রী জানান এভিয়েশন খাতের ক্রমবর্ধমান বাজার ধরতেই গড়ে তোলা হচ্ছে অবকাঠামো। যশোর টু কলকাতার ফ্লাইটটা কিভাবে পরিচালনা করা যায় এর একটা প্রয়োজনীয় ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন তাহলে এই পর্যটন ক্ষেত্রটা আরও অনেক সুন্দর হবে। এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করেছে বর্তমান সরকার। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। 2017 সাল পর্যন্ত বাংলাদেশ এভিয়েশন মার্কেট প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে দেশের বিমান পরিবহন খাতে যে নতুন যাত্রার সূচনা করলো ইউএস বাংলা এয়ারলাইন্স, সেই যাত্রার সঙ্গী হয়ে আকাশপথের সেবার পরিধি বাড়াতে অন্য এয়ারলাইন্সগুলো উদ্যোগী হবে, সেই প্রত্যাশা সকলের। যশোর বিমানবন্দর থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা সফরে ভারত গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি চট্টগ্রামের ইশাখা নৌঘাটি ত্যাগ করেছে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মহান মুক্তিযুদ্ধের উদ্দীপনা সৃষ্টিকারী জয় বাংলা, বাংলার জয় গানের সুরে যাত্রা শুরু হলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানের। এই যাত্রা কোনো যুদ্ধের আয়োজনে নয়, বরং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণের কৃতজ্ঞতা জানাতেই। আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর এই সহযোগিতার স্বীকৃতি স্বরূপ মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকে আমাদের এই ভারত যাত্রা। আগামী 4 থেকে 6 অক্টোবর বিশাখাপত্তনম বন্দরে অবস্থান নিয়ে জাতির জনকের জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি ভারতের নৌসমর বিশেষজ্ঞদের সাথে সাক্ষাৎ করবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বিএনএস সমুদ্র অভিযানের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে এই বহরে রয়েছে 32 জন কর্মকর্তা এবং 40 জন মিডশিপম্যান সহ 228 জন সফর সঙ্গী। বিদেশের শুভেচ্ছা সফরে গমনের জন্য যোগ্য কর্মকর্তা ও নাবিক হিসেবেই নৌসদর কর্তৃক আপনাদেরকে মনোনীত করা হয়েছে। আপনাদের প্রতি নৌবাহিনীর আস্থাকে আপনারা পেশাগত দক্ষতা ও সদাচরণের মাধ্যমে সমুন্নত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী 10 অক্টোবর সমুদ্র অভিযান জাহাজটি চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারতীয় নৌ সদস্যরা। মহান মুক্তিযুদ্ধে ভারতের এই অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বাংলাদেশ নৌবাহিনী আর এই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে মুজিব শতবর্ষবার্ষিকী উদযাপনের এই শুভেচ্ছা সফর। মূলত বাংলাদেশের দূত হয়ে যাচ্ছে এই নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। চট্টগ্রামের ইশাখা নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। 7 বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। এবং নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।